নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি যে স্টকেস্টিক প্লাস আরএসআই দিয়ে আমরা কিভাবে ট্রেডিং করতে পারবো। তো আমরা চলুন দেখে নিই এক এক করে যে কী আমরা জানতে চলেছি। আমরা জানতে চলেছি আরএসআই কাকে বলে, আরএসআই দিয়ে কিভাবে আমরা ইউজ করব টেকনিক্যাল অ্যানালাইসিস, এবং তাছাড়াও জানতে চলেছি যে আরএসআই এর সাথে স্টকেস্টিক যোগ করে কিভাবে আমরা পারফেক্ট বাই সিগন্যাল এবং সেল সিগন্যাল খুঁজে পাবো। তো আমরা প্রথমে এখানে একটি পেজের মধ্যে চলে এসেছি। আমি এখানে প্রথমে লিখছি আরএসআই। আমার আরএসআই সম্পর্কে অলরেডি একটি ভিডিও বানানো রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ওপরে আই বাটনেতে লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়াও আমি এখন আপনাদেরকে এই ব্যাপারগুলো বলে দিচ্ছি, আরএসআই সম্পর্কে একবার জাস্ট টাচ করে দিচ্ছি। তো আরএসআই মানে হলো রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, অর্থাৎ কোনো ট্রেন্ডের স্ট্রেংথ কতটা সেটা আমরা আরএসআই এর মাধ্যমে বুঝতে পারি। তো নর্মালি আরএসআই এর আমরা যদি কোনো চার্টের মধ্যে আরএসআই অ্যাপ্লাই করে আমরা এরকম একটি প্লট দেখতে পারবো প্রাইস মুভমেন্ট ছাড়াও। আমি এখানে আপনাদেরকে এঁকে দেখিয়ে দিচ্ছি। ধরুন এটি হলো প্রাইস মুভমেন্ট, প্রাইস এরকম ওপর দিকে আপ ডাউন ইত্যাদি হচ্ছে, এবং আমরা যখন আরএসআই প্রাইস চার্টটিতে অ্যাপ্লাই করলাম, নিচে এরকম একটি তিনটে দাগ চলে আসবে এবং নিচে আরেকটি এরকম লাইন চলে আসবে। আমি এটিকে কালার চেঞ্জ করে দেখাচ্ছি। নিচে আরেকটি এরকম লাইন চলে আসবে, যা দেখতে অনেকটা প্রাইস চার্টের মতনই হবে। তো দেখতে এটি এরকম হবে। এইবারে আমরা কিছু কিছু জোনের সম্পর্কে জেনে রাখি। যখন আরএসআই এর রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি 70 থেকে 30-এর মধ্যে, এটি সবসময় 70 থেকে 30-এর মধ্যে থাকে। কিছু কিছু চার্টে 80 থেকে 20-ও দেওয়া থাকে, কিন্তু অ্যাকচুয়াল রেঞ্জ হলো এইটি। যখন এই দাগটি 70-এর উপরে চলে যাবে তখন আমরা ওইটিকে বলবো যে ওভারবট জোনে চলে গেছে। কি জোন? ওভারবট জোন। এবং যখন দাগটি কোনো কারণে 70 থেকে নামতে নামতে 30-এর নিচে চলে যাবে, তখন আমরা ওটিকে বলবো ওভারসোল্ড জোনে চলে গেছে। এই নিচেরটি হলো ওভারসোল্ড জোন, ওভারসোল্ড জোন। তো নর্মালি যখন কোনো স্টকের প্রাইস বলতে এই যে নিচের প্রাইসটি ওভারসোল্ড জোনে চলে যাবে, মানে স্টকটি প্রচুর বিক্রি হয়ে গেছে, অর্থাৎ বেশি সেল করা হয়ে গেছে, যার জন্য দাম অনেক পড়ে গেছে। তো এই টাইমে আমরা বাই করব, বোঝা গেছে? আমরা এই টাইমে বাই করব। যখনই এই ওভারসোল্ড জোন যখন ক্রস করে ভিতর দিকে ঢুকতে যাবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। যখনই স্টকটি এরকমভাবে গিয়ে এই জায়গায় যখনই প্রবেশ করবে তখনই আমরা বাই করব, এবং স্টকটি ঠিক এই জায়গায় আমরা সেল করব। এটি হলো আরএসআই এর স্ট্র্যাটেজি। তা কিছু কিছু সময় আরএসআই আমাদেরকে সঠিক স্ট্র্যাটেজি দিতে পারে না, মানে আরএসআই অনেকটা লং টার্ম স্ট্র্যাটেজি দেয়। তাই জন্য অনেক সময় দেখা যায় স্টকটিতে আমরা আরএসআই অ্যাপ্লাই করলেও এই ওভারসোল্ড বা ওভারবট জোন এগুলি ভালোভাবে দেখা যায় না বা বোঝা যায় না। তো শর্ট টার্মের ক্ষেত্রে এটা খুবই সমস্যা আমাদের পড়তে হয়, যে আমরা ট্রেডিং করছি, ইন্টারডে ট্রেডিং, তার ক্ষেত্রে আমরা আরএসআই কীভাবে ইউজ করব, এটি অনেকের ক্ষেত্রে সমস্যা। তাই জন্য এই ঠিক আরএসআই এর ওপরেই আরেকটি ইন্ডিকেটর অ্যাপ্লাই করা হয়, যার নাম হলো স্টকেস্টিক। আমি এখানে লিখে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এবং আমি একটু নিচে চলে আসি। ইন্ডিকেটরটির নাম হলো স্টকেস্টিক ইন্ডিকেটর। তো এটি হলো স্টকেস্টিক ইন্ডিকেটর। দেখতে পুরোপুরি আরএসআই এর মতনই হয়, কিন্তু এর রেঞ্জ হলো 80-20, মিডিলে থাকে 50-50কে বলা হয় মিড রেঞ্জ। এবার আমি যদি আপনাদের একে দেখিয়ে দিই, তো একই রকমভাবে প্রাইস ধরুন মুভমেন্ট এরকম হচ্ছে, এবং এখানে স্টকেস্টিকের দুটি লাইন থাকে। এটি সাধারণত আমরা দেখতে পাই প্রচুর আপ ডাউন করছে, অর্থাৎ স্টকেস্টিক যেহেতু আরএসআই এর ওপরেই অ্যাপ্লাই করা হয় তাই জন্য এর মুভমেন্ট অনেক বেশি হয়। স্টকেস্টিকের মুভমেন্ট এরকম টাইপের আমরা দেখতে পারবো, মানে প্রচণ্ডভাবে আপ ডাউন করে। তাই জন্য আমরা ছোটো ছোটো বাই সিগন্যাল বা সেল সিগন্যালগুলো ধরতে পারি। তো স্টকেস্টিকের সাধারণত দুটি লাইন থাকে, একটি হলো পার্সেন্টেজ কে এবং আরেকটি হলো পার্সেন্টেজ ডি। আমি এগুলি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাতে চলেছি, অসুবিধা নেই। এটি ধরুন পার্সেন্টেজ কে লাইন, এবং আরেকটি লাইন থাকে একইভাবে, আমি এটা ব্লু কালি দিয়ে করছি, একইভাবে থাকে হলো
পার্সেন্টেজ ডি লাইন, পার্সেন্টেজ ডি। তো এটি একটু দেখতে বাজে লাগছে, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল চার্টে দেখে নেবো যখন প্রপার লাগবে। তো আমরা একটু প্র্যাকটিক্যাল চার্টের দিকে চলে আসি, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে কিছুটা। তো এখানে আমি আইটিসির চার্ট ওপেন করে রেখেছি। এখানে আমি এফএক্স ইন্ডিকেটারে যাব এবং প্রথমে কি করব, প্রথমে আরএসআই সার্চ করি। আরএসআই রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডেক্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে আরএসআই অ্যাপ্লাই হয়ে গেছে আমার চার্টটিতে। তো এখানে আমি 1 আওয়ারের চার্ট খুলেছি। তো এখানে 12 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, মোটামুটি 15 আছে। তো পরপর এরকম যাচ্ছে। 15 অ্যাকচুয়ালি ছুটি ছিল বলে এখানে দেখাচ্ছে না, 15ই আগস্ট। তো এখানে আমরা চার্টটি একটু নামিয়ে দিই নিচের দিকে। এইবারে দেখুন, ওভারবট জোন তো ওপরে, তাই না, 70-এর ওপরে। এইখানে 70-এর লাইন, নিচে 30-এর লাইন। তো 30 থেকে 70-এর মধ্যে ওভারবট জোন যেহেতু আসছে, এবং আমরা এটিকে অনেক শর্ট টার্ম করে রেখেছি, পিরিয়ডটিকে 1 আওয়ারের করে রেখেছি, তাই এখানে কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি না যে লাইন ক্রস করেছে। তাই জন্য আমাদের ক্ষেত্রে খুবই সমস্যা যে কোথায় বাই করবো বা কোথায় সেল করবো ইন্টারডের ক্ষেত্রে। ধরুন এইটি একটি পয়েন্ট, আমরা এখানে সেল করতে পারতাম, এখানে সেল করলে তো এতটা প্রফিট হতো ইন্টারডের ক্ষেত্রে, তাই না? কিন্তু এখানে কিন্তু আরএসআই আমাদের ঠিকঠাকভাবে সিগন্যাল দিতে পারেনি। তো এটি হলো আরএসআইয়ের একটু ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন আপনারা। তো আরএসআইয়ের ডিসঅ্যাডভান্টেজ হলো আমরা শর্ট টার্মের ক্ষেত্রে আরএসআই দেখে কিছু বুঝতে পারি না। তার জন্য কী করতে হবে, এর ওপর আমাদের স্টকেস্টিক অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখানে ইন্ডিকেটারে চলে গেলাম আবার, এবং এই স্টকেস্টিক ইন্ডিকেটারটি অ্যাপ্লাই করলাম। এইবারে আপনারা অনেকটা বেশি ক্লিয়ার হতে পারবেন। দেখুন, এইখানে আরএসআই তো ওভারবট জোন ক্রস করতে পারেনি, তাই না? বাট এখানে আমাদের স্টকেস্টিক একটা সিগন্যাল দিয়ে দিয়েছে যে এই সময় আমাদের সেল করা উচিত। কিভাবে আমি আপনাদের বোঝাতে চলেছি, কোনো অসুবিধা নেই। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা বাই সিগন্যাল দেখিয়েছে, এইখানে আবার একটি সেল সিগন্যাল দেখেছে, এই যে এখানে ছোট্ট সেল সিগন্যাল। কিন্তু আরএসআই এর ক্ষেত্রে এটা দেখানো সম্ভব হয়নি। দেখুন, ভালো করে পার্থক্যটা বুঝুন আরএসআই এবং স্টকেস্টিকের ওপরে। এখানে আবার একটি বাইনারি সিগন্যাল দেখিয়েছে ছোটোখাটো। এগুলি সাধারণত স্টকেস্টিকে আমরা দেখতে পাই। তো কী কী স্ট্র্যাটেজি আছে স্টকেস্টিকে, আমরা বুঝবো কীভাবে যে এখানে সেল করব। এটা একটু পুরোপুরি আমরা যদি এখানে লাইনটিতে দেখি 80-20 লাইন, আমরা যদি এখানে দেখি লাইনটি পুরোপুরি কিন্তু ওভারবট জোনে চলে যায়নি, কিন্তু আমরা তবুও এখানে সেল করে দিতাম। কারণটা কি জানতে হবে, তো চলুন একটু আমরা জেনে নিই। একটা স্ট্র্যাটেজি আছে যার নাম হলো ক্রস ওভার স্ট্র্যাটেজি। ক্রস ওভার স্ট্র্যাটেজি, এটি একটি স্ট্র্যাটেজি আছে স্টকেস্টিকের মধ্যে। আমরা কি করব, আমরা প্রথমে আমি প্র্যাকটিক্যালে একটু যাই, দেখিয়ে দিই। আমরা প্রথমে দেখব যে আরএসআই কী বলছে। আরএসআই এখানে ধীরে ধীরে ডাউনওয়ার্ডের দিকে ফল করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে চার্টেও রেড ক্যান্ডেল তৈরি হয়েছে দুটি পরপর। এইবারে দেখা যাচ্ছে আরএসআই নিচের দিকে নামছে, কিন্তু আমরা কনফার্ম হতে পারছি না কেন, আমাদের এইখানে সিগন্যাল দেয়নি যে ওভারবট হয়ে গেছে। তো আমরা সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করলাম স্টকেস্টিক আরএসআইয়ের ওপরে। আরএসআইয়ের ওপরে স্টকেস্টিক অ্যাপ্লাই করার পরেই কি হলো, এখানে আমরা আপনারা যদি দেখেন এখানে দুটি লাইন রয়েছে। একটি লাইন আমরা যদি ক্লিক করি, ব্লু লাইনটি হলো পার্সেন্টেজ স্কেল লাইন, এবং রেড লাইন বা এটি হলো অরেঞ্জ লাইন, অরেঞ্জ লাইনটি হলো পার্সেন্টেজ ডিএল লাইন। তো একটি স্ট্র্যাটেজি আছে যার নাম হলো, যখন ব্লু লাইনটি ডি লাইনকে, অর্থাৎ পার্সেন্টেজ কে লাইনটি পার্সেন্টেজ ডি লাইনকে ওপর থেকে ক্রস করবে, তখন আমরা বলবো যে এই সময় আমাদের সেল করা উচিত। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন এই টাইমে স্টকটি নিচের দিকে নামছে, আমরা আরএসআই থেকে কিছুটা হলেও আন্দাজা করতে পেরেছি, দুটি রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে ধরুন। এইবারে কি হচ্ছে, আমি যদি এখানে আপনাদের এঁকে দেখাই, ধরুন এটি পার্সেন্টেজ কে লাইন এরকম যাচ্ছে। পার্সেন্টেজ কে লাইন যেতে যেতে যখন ওপর থেকে এরকম ক্রস ওভার করছে, ওপর থেকে এই যে ক্রস ওভারটা হবে, এটাই আমাদের সিগন্যাল দিয়ে দিল যে আমাদের এখন সেল করার দরকার, স্টকটি 100% সেল করার দরকার। কেন? কারণ এটি একে মোটামুটি ওভারবট জোনের কাছাকাছি চলে গেছে 80-র,
আরএসআইও আমাদের তখন ওখানে সিগন্যাল দিয়ে দিয়েছিল, আমরা যদি দেখি এই যে এইখানে, এবং আমরা এখানে সেল করব। এই সেম জিনিস যদি নিচের দিকে হতো তাহলে কি করতাম, ধরুন এরকম হচ্ছে একই ব্যাপার, এই জিনিসটা যদি নিচের দিকে হতো যে এরকম পার্সেন্টেজ কেল লাইন যাচ্ছে এবং পার্সেন্টেজ ডিএল লাইনও যাচ্ছে, এবং দেখা গেল পার্সেন্টেজ কেল লাইন পার্সেন্টেজ ডিএল লাইনকে ওপর থেকে ক্রস ওভার করছে, এটি কোনো সিগন্যালই না। বোঝা গেছে? একমাত্র এটি কখন কাজ করবে, যখন ওভারবট জোনের দিকে যাবে বা 80-র কাছাকাছি থাকবে, তখন এই সেল স্ট্র্যাটেজিটি কাজ করবে, অর্থাৎ এই ক্রসওভারটিকে আমরা পারফেক্ট ক্রসওভার বলতে পারবো। এবার বাই সিগন্যালের ক্ষেত্রে ঠিক অপোজিট। বাই সিগন্যালের ক্ষেত্রে কী হবে না, যখন পার্সেন্টেজ কেএল লাইন পার্সেন্টেজ ডিএল লাইনকে নিচ থেকে ক্রসওভার করবে, অর্থাৎ যদি আমরা এরকম ধরি যে এটি পার্সেন্টেজ ডিএল লাইন এবং পার্সেন্টেজ কেএল লাইন কী করছে, এরকমভাবে যাচ্ছিল, যদি আমরা এই পার্টটিকে একটু বাদ দিয়ে দিই, ধরুন এই পাশে রয়েছে, অসুবিধা নেই, তো পার্সেন্টেজ কেএল লাইন যাচ্ছে ঠিক এরকম জায়গায় নিচ থেকে ক্রসওভার করেছে, তো এটি তো একদম পারফেক্ট বাইয়ের লাইন, অর্থাৎ বাই সিগন্যাল, আমরা এখানে বাই করব। কিন্তু তার আগে অবশ্যই আমরা স্টকেস্টিকটা দেখব, তাছাড়াও আমরা আরএসআইটা দেখে নেব যে কিছুটা হলেও ওভারসোল্ড জোনের দিক থেকে এসে ওপর দিকে উঠছে নাকি। তো এর সাথে এইটা আমরা মিলিয়ে আমরা বাই বা সেল করব। তো এটি তো গেলো 1 নম্বর স্ট্র্যাটেজি, যা হলো ক্রসওভার স্ট্র্যাটেজি। ক্রসওভার স্ট্র্যাটেজি সব থেকে ইজি স্ট্র্যাটেজি, যেটা আমরা অনেকগুলি সিগন্যাল পেতে পারবো। যেমন এইখানে আরেকটি ক্রসওভার স্ট্র্যাটেজি তৈরি হয়েছে, আপনারা এবার বুঝতে পারবেন যে ব্লু লাইনটি এই পার্সেন্টেজ ডিএল লাইনকে ওপর থেকে ক্রসওভার করেছে এবং 80-র কাছাকাছি ক্রসওভার করেছে। এখানে আমাদের আরএসআই 50-র ওপরে আছে, তাই আমরা এটিকেও একটু কনফার্ম করে নিতে পারবো যে ওপর থেকে নিচের দিকে নামছে এবং ওভারসোল্ড জোনের কাছাকাছি রয়েছে মোটামুটি, ওভারবট জোনের কাছাকাছি রয়েছে মোটামুটি। এইবারে দুটি রেড ক্যান্ডেলও তৈরি হয়েছে, তো এটি আমরা আরেকটি সিগন্যাল পেয়ে গেলাম। আরেকটি জিনিস আছে আপনাদেরকে বুঝিয়ে দিই, ডাইভারজেন্স। আপনারা শুনেছেন নাকি জানি না, তবে আমি আরেকটু বলে দিই ডাইভারজেন্সের ব্যাপারটা। ডাইভারজেন্স হলো যখন প্রাইস মুভমেন্টের সাথে এই আরএসআই এর অপোজিট রিলেশন তৈরি হবে। মানে আমি কি বলতে চাইছি, ধরুন আমরা এখানে প্রাইস মুভমেন্ট তো একই রকম দেখছি, আমি এখানে একটু চেঞ্জ করে আপনাদের দেখি, ধরুন এটি যাচ্ছে আর একটু, আমরা দেখতে পাচ্ছি এখানে যে কটা ডাউন তৈরি হয়েছে, ডাউন মুভমেন্ট তৈরি হয়েছে এখানে। এবার যদি আমাদের আরএসআই লাইন এখানে থাকতো, আমি জাস্ট ইমাজিনারি ধরে নিচ্ছি, এক্ষুনি কেটে আবার করতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই আমি ইমাজিনারি ধরে নিলাম। তো ধরুন এটি আরএসআই এর লাইন এবং প্রাইসের লাইন যখন নিচের দিকে নামছে, আমরা দেখতে পাচ্ছি যে আরএসআই এর লাইন ওপর দিকে উঠছে। যখন এরকম কোনো সিচুয়েশান আসবে, অর্থাৎ এই দুটো অপোজিট রিয়্যাক্ট করবে, ঠিক আমরা এই জায়গাটাকে দেখব। এই জায়গাটা যখন অপোজিট রিয়্যাক্ট করবে, অর্থাৎ প্রাইস পড়ছে নিচের দিকে কিন্তু আরএসআই যাচ্ছে ওপর দিকে, অর্থাৎ খুব চান্স আছে, প্রচণ্ড চান্স যে একটা দারুণ বাই সিগন্যাল আসতে চলেছে। এটিকে বলা হয় পজিটিভ ডাইভারজেন্স। কি বলা হয়? পজিটিভ ডাইভারজেন্স। পজিটিভ ডাইভারজেন্স। এবং ঠিক যদি তার অপোজিট হয় তাহলে আমরা বলবো নেগেটিভ ডাইভারজেন্স। অর্থাৎ ধরুন এখানে প্রাইসটি উঠছে এবং আরএসআই নিচের দিকে নামছে, এটিকে বলা হবে নেগেটিভ ডাইভারজেন্স, অর্থাৎ এই পার্টটিকে বলা হবে নেগেটিভ ডাইভারজেন্স। তো এর ক্ষেত্রে আমরা নেগেটিভ ডাইভারজেন্স যেহেতু দেখতে পাচ্ছি, আমরা এই আপার মুভমেন্টটাকে খুব বেশি ফলো রাখবো না, অর্থাৎ আমরা বুঝতে পারবো যে এই আপার ট্রেন্ডটি খুব বেশি কার্যকরী নয়। তো এটি তো গেল আরএসআই এর ব্যাপারে। সেম জিনিস আমাদের স্টকাস্টিকের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। স্টকাস্টিকের ক্ষেত্রে আমরা সেম জিনিস দেখব। আমরা কিছুই করছি না, আমরা জাস্ট আরএসআই এর ওপরে স্টকাস্টিক দিচ্ছি, অর্থাৎ স্টকাস্টিক দিয়ে আমরা কনফার্ম হচ্ছি যে কোনো বাই সিগন্যাল বা সেল সিগন্যাল প্রপার কি প্রপার না। এবং আমরা ছোটোখাটো পিরিয়ডের ক্ষেত্রে স্টকাস্টিক ইউজ করে অনেক বেশি ফায়দা পাচ্ছি। আমি যদি অন্য আরেকটি যে কোনো চার্ট আমি দেখিয়ে দিই আপনাদেরকে,
আমি ধরুন আইটিসির জায়গায় অন্য কোনো চার্ট ইউজ করব। আমি ধরলাম টাটা মোটরস বা টাটা স্টিল করলাম। তো টাটা স্টিলে আমরা যদি দেখতে পাই এখানে একটি বড় সেল সিগন্যাল দেখিয়েছে, কিন্তু এখন আমরা যদি দেখি, ভালো করে দেখেন জিনিসটা, আপনারা এদিকে এখানে যদি আরএসআইকে দেখেন, আরএসআই কিন্তু ওভারসোল্ড জোনে চলে এসেছে, অর্থাৎ বেশি সেল করা হয়ে গেছে, অনেক বেশি সেল করা হয়ে গেছে। এবং আমাদের এইখানে যদি দেখি স্টকেস্টিকও আমাদের ওভারসোল্ড জোনে চলে এসেছে। এইবারে আমরা সেই ক্রসওভার স্ট্র্যাটেজি যদি ইউজ করি, আমরা দেখতে পারবো যে যখন এই ব্লু লাইনটা এই পার্সেন্টেজ ডিএল লাইনকে নিচ থেকে ক্রসওভার করবে, ঠিক যখন দেখবো আমরা এইখানে 20 লাইনটা ক্রস করবে এবং আরএসআই 30 লাইন যখন ক্রস করবে, তখন আমরা পারফেক্ট বাই সিগন্যাল পেয়ে যাবো, একদম পারফেক্ট। তো এটি গেল আরএসআই এবং স্টকেস্টিকের ইন্ডিকেটরের রহস্য, বা আপনারা যাই বলেন যে স্টকেস্টিক এবং আরএসআই এর স্ট্র্যাটেজি, ইজি স্ট্র্যাটেজি আমি শেয়ার করেছি। আপনারাও এটি ভালো করে বুঝে নিন এবং ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো এবং প্রচুর প্রচুর শেয়ার চাই। আর চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিন, আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেন না, তবে ভিডিওগুলি দেখেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন যাতে আমরা আরও এগোতে পারি। আজকের জন্য এখানেই শেষ করলাম।